সুপ্রিয় দর্শক, আর কিছুদিন পরে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপিদের মনোনীত করা হবে। আর এই জাতীয় সংসদের মহিলা মনোনীত এমপিদের জন্য চট্টগ্রামের অ্যাডভোকেট হাসনা হেনা খুব আলোচনায় রয়েছেন। আজকে আমরা এই অ্যাডভোকেট হাসনা হেনার সাথে কথা বলবো। তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী। অ্যাডভোকেট হাসনা হেনা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি প্রথমে জানতে চাই, আপনি তো এই সংরক্ষিত আসনের জন্য মনোনীত এমপি হওয়ার জন্য চট্টগ্রামে খুবই আলোচনায় এসেছেন, মানে সে সম্পর্কে কিছু বলেন। আসলে এই কথা যদি বলতে যাই, আমি অনেক আগ থেকেই কথা শুরু করতে হয়। আমি যখন ক্লাস 6-7 এ পড়ি, তখন থেকে আমি দেখেছি আমাদের ঘরে আমার বাবা অ্যাডভোকেট আবুল মহসিন ভূঁইয়া, এখানে মীর নাসির সাহেব এবং আমির খসরু মাহমুদ সাহেব মিটিং করেছে বিএনপির জন্য। তখন তো আমরা ছোট, বুঝতাম না। এরপর দেখতাম যে জিয়াউর রহমানের একটা ছবি ছিল। তখনকার সময় আমি জানি না এটা, যারা অনেক পুরানো তারা হয়তোবা মনে থাকবে, যে হোয়াইট কালারের, সেখানে এক সাইড ছিল। কিন্তু আমার মনে হতো যে আমার বাবার চেহারার সাথে কোথাও না কোথাও মিল ছিল। তো আমি অনেক দিন কনফিউজ ছিলাম যে এটা বাবার চেহারা ছবি নাকি আমার জিয়াউর রহমানের ছবি। পরবর্তীতে নিচে যে লেখা ছিল জিয়াউর রহমান, পরে বুঝতে পারি, বাবাকেও জিজ্ঞেস করেছি। যেভাবে হোক, মানুষের চেহারার সাথে মানুষের মিল। ওই ছোটোবেলা থেকেই আমরা রাজনৈতিক পরিবারেই আসলে গড়ে উঠি। আমার ভালো লাগতো রাজনীতি। তারপর আমরা যখন এসএসসি ক্যান্ডিডেট, তখন বিভিন্ন যে ভোট হতো সেখানে আমরা লিখতাম ওই যে কে কোথাও ইয়ে হবে। এখন তো কম্পিউটারে সব হয়, তখন লিখতাম এবং বিভিন্ন সময় কর্মকাণ্ডে সংযুক্ত ছিলাম সক্রিয়ভাবে। আমি কোর্ট বিল্ডিং আসার পরেই আমি রাজনৈতিক ফোরামে যোগদান করি এবং রাজনৈতিক ফোরামে আমি সদস্য ছিলাম, মানবাধিকার সম্পাদক ছিলাম, তারপর সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং জাতীয় আমাদের যে চিটং আইনজীবী সমিতি আছেন, ওখানে আমি 11 সালে সদস্য ছিলাম এবং 18 সালে সাংস্কৃতিক এবং ক্রিয়া সম্পাদক ছিলাম। আমি এমন সময় ছিলাম যে সময় আসলে আমাদের খুব খারাপ সময় চলছিল। ওই সময় আমাদের আওয়ামী লীগেই ছিল ক্ষমতায়। এর মধ্যে আমার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে যায়। আমার আসলে বললে অনেক কথাই চলে আসবে, শুধু এইটুকু বলি যে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে। শুধুমাত্র আমি বিএনপি খুব নিবেদিত প্রাণ ছিলাম। আমি কখনো মিথ্যা বা অন্যায় আমাকে কেউ কিনতে পারবে বিভিন্ন প্রলোভন দিয়ে, এটা কখনো ছিল না। এবং আমি খুব সোচ্চার ছিলাম, সক্রিয় ছিলাম। এটাই ছিল আমার সবচেয়ে বড় দোষ। এই কারণে আমি অনেক অনেক সক্রিয়, মানে ক্ষতির সম্মুখীন হয়েছে। তারপর আমার একটা বিশ্বাস ছিল যে আমি ইনশাল্লাহ একটা সময় আমি এটা ওভারকাম করব। আলোচনা এসেছে আসলে, যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা হয়তোবা আমাকে অনেকে সবাই খুব পছন্দ করেন বা আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, তারা চান যে আমি যেন এই পদে আসি বা আসলে আমি কাজ করতে পারবো। ইনশাল্লাহ আমারও বিশ্বাস যে আমি কাজ করব এবং মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষের জন্য আমি কাজ করতে আপনি চাই। কতটুকু আশাবাদী যে আপনাকে মনোনীত করা হবে এই জাতীয় সংসদে? এটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত। এখানে আমার কিছুই বলার নাই। দল যাকে দেবে, দল যদি মনে করে যে আমি যোগ্য, তাহলেই দেবে। আমার দলের বাহিরে যাওয়ার কোনো আচ্ছা, আপনি ইচ্ছা নাই। এই যে আপনি সংসদ সদস্য হতে চাচ্ছেন কেন? মানে পার্লামেন্টে যেতে চাচ্ছেন কেন? যেতে চাচ্ছি শুধুমাত্র, আমি আসলে কাজ করি মানবাধিকার বিভিন্ন কাজ। আমি ব্লাস্টে কাজ করেছি, জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে কাজ করেছি, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে কাজ করছি, তারপর আরও আছে, আরও মনে পড়ছে না এই সময়। আমি কাজ করতে গিয়ে আমি দেখেছি যে রুট লেভেলে যখন কাজ করতে যায়, যে মানে মহিলারা যে কী পরিমাণ সমস্যার মধ্যে দিয়ে যায়। যেমনি শিক্ষার সমস্যা, তেমনি অর্থনৈতিক সমস্যা, তেমনি পারিবারিক বিভিন্ন কোণঠাসা করে রাখার একটা প্রবণতা, যত অবকাঠামোগত বিভিন্ন সমস্যা আছে। এবং এই সমস্যা আমার একার পক্ষে, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, আমার এত ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু হবে না। আমি ওদের জন্য যদি কিছু করতে চাই, বৃহৎ আমার আরও অনেক দরকার, আরও অনেক কিছু সুযোগ সুবিধা আমাকে দিলে তবেই তো আমি ওদের জন্য করতে পারবো। আমি তো আমার এই জন্য আসলে করা। এবং আমি আমার আশেপাশে কিন্তু আমি কাজ করি, যেখানে যাই সেখানে আমি কাজ করি। আমার করতে ভালো লাগে, মানে মানুষের কাছাকাছি যেতে, মানুষের সাথে কথা বলতে, মানুষকে একটা সুপরামর্শ দিতে, মানুষের জীবন মান কীভাবে উন্নয়ন করা যায়, কীভাবে একটা মেয়ে সমস্যায় পড়লে সমস্যা থেকে উত্তরণ হবে, এগুলোর ব্যাপার আমার খুব ভালো লাগে কথা বলতে এই যে এবং মানে আমি আপনি করি। আপনি যদি এমপি হিসেবে মনোনীত পান জি, জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে, জি। তাহলে আপনি নারীদের নিয়ে আপনার কি প্ল্যান আছে, পরিকল্পনা আছে কাজ করার? নারীদের, এই কথা মনে হয় কিছুক্ষণ আগেও বলেছে, আবার বলি, নারীদের প্রথম হচ্ছে যে শিক্ষা।
শিক্ষাক্ষেত্রে নারীরা অনেক পিছিয়ে আছে এবং আমরা যদি আরেকটু খেয়াল করি, গণপ্রতিনিধিত্ব আদেশ 2009-এ ওখানে বলা আছে 2020 সালের মধ্যে প্রতিটা কেন্দ্র থেকে প্রতিটা থানা পর্যায়ে নারীদের অংশগ্রহণ কমপক্ষে 33% উন্নতি করার জন্য। কিন্তু আমরা একটু যদি খেয়াল করে দেখি, আসলে নারীর অংশগ্রহণ খুবই কম, সব জায়গায় খুব কম। যে কোনোভাবে হোক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন দিক আছে এখানে। তা আমরা চাই যে সুন্দরভাবে আবার আমরা যাতে আমাদের লক্ষ্যে পৌঁছাতে গিয়ে আমাদের জীবনযাত্রা এলোমেলো করে না ফেলি, আমরা যাতে সুশৃঙ্খলভাবে আমরা এগিয়ে যেতে পারি, সেই হিসাবে আমি কাজ করতে চাই। এবং এটাই আমাকে সবচেয়ে, যে নারীরা সচেতন হতে হবে, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, সমাজকে কি দিতে হবে সেই সম্পর্কে সচেতন থাকতে হবে। রাজনৈতিকভাবে তো সবাইকেই সচেতন থাকা দরকার, আমি মনে করি সেটা। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার এটা সব সময় মনে হয়েছে যে সচেতন হওয়া দরকার। যাক, আপনার সফলতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ।